নিজেকে একটু গিল্টি মনে হতো যে তাহলে কি আমার কারণেই আব্বু এতদিন যাবত আটকে আছে। ঘুঘুরাকান্দি এলাকায় যাওয়ার পরে আমার গাড়ি ভরে হামলা করা হয়, আমার মা ভাই রক্তাক্ত হয়। জামাতের ক্যান্ডিডেটরা এই ট্রিক খাটিয়ে আমাদের দলের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। তখন মনে হয়েছে যে না, আমি সার্থক, এমপি সবার হতে হবে না। আমার কিন্তু রাজনৈতিক পদযাত্রা ডিরেক্ট নমিনেশন পাওয়ার মাধ্যমে। জামাতের কামরুজ্জামান চাচা যখন ফাঁসি হয়ে যায়, উনি আমার বাবাকে একটা কথা বলেছিলেন যে আমার অসমাপ্ত কাজগুলো পারলে করার চেষ্টা করো। তিনি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। শ্বশুরবাড়িকেও ক্রেডিট আমার দিতে হবে, কারণ আমার এই ক্যারিয়ারে এত দূর আসার পিছনে তাদের কখনো কোনো বাধা ছিল না। 2018 সালের অগাস্ট মাসে আমার বাবা সেকেন্ড টাইম জেলে গেলেন এবং তখন টানা 3 বছর তিনি জেলই খাটলেন। তার নমিনেশন পাওয়ার একটা চান্স ছিল 2018-তে। তখন তারা এটা বুঝার পরে তাকে বিভিন্নভাবে আটকানো হয়। ম্যাডাম 2018 ফেব্রুয়ারি মাসে জেলে গিয়েছিলেন। হ্যাঁ, এবং ঠিক তার কিছুদিন পরেই আমার বাবা কিন্তু জেলে যান এবং তাকে শুধু তাই করা হয় না, শেরপুরে তাকে একটি মামলায় আটক করা হয়। করানোর পরে বাসার সমস্ত সিসি ক্যামেরা ভাঙা হয়। ভেঙে তাকে আমাদের শেরপুর সদর 1 আসন, তাকে শেরপুর 3 আসনের যেই ঝিনাইগাতি বর্ডার আছে, সেটা পাহাড়ি এলাকা, বর্ডার ক্রস করে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে, এরকম একটা অবস্থা। তো সে সময় আমাদের নেতাকর্মীরা, লোকাল যারা আছেন, তারা সেটা বুঝতে পারে এবং তারা প্রচণ্ড প্রতিবাদের মুখে দেখা যায় যে তাকে আবার ব্যাক করানো হয় এবং শেরপুর সদরে তাকে নিয়ে আসা হয় এবং তাকে সেখানে সেই গারো পাহাড়ের পাদদেশে, তো সেই ঝিনাইগাতি থানাতে যখন রাখা হয়, তাকে পুরো 1 রাত চোখ বন্ধ করে রাখা হয়। সে একটা ডায়াবেটিস রুগী ছিল এবং তাকে মানে খুব টর্চার করা হয়। তারপর আমরা ভেবেছিলাম হয়তোবা ইলেকশনের পরে তাকে ছেড়ে দেবে, কিন্তু না, তাকে ছাড়ি না। তখন আব্বু দেখলো যে তাকে বারবার জামিন পাচ্ছে, বারবার করে তাকে সৌন অ্যারেস্ট করা হচ্ছে, ঢাকায় মামলা দেওয়া হচ্ছে, শেরপুরে বিভিন্ন রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে। তখন আব্বু সিদ্ধান্ত নিলেন যে এই অবস্থায় তিনি আসলে জেলে থেকে নির্বাচন করা তার জন্য অত্যন্ত কঠিন হবে। আর আমি যেহেতু তখন সদ্য পাশ করা একজন এমবিবিএস ডাক্তার, তো আব্বু বললেন যে আমার বড় সন্তান হিসেবে আমার মেয়ে পারবে, আমার মেয়েকে আমি চাই নির্বাচন করাতে। দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বললাম, হাইকমান্ডের সাথে কথা বললাম, যোগাযোগ করলাম। বিশ্বাস এবং ভরসা রেখে তারা যে আমাকে নমিনেশন দিয়েছিল, এটার জন্য আমি সবসময় দলের প্রতি কৃতজ্ঞ থাকি। আমার কিন্তু রাজনৈতিক পদযাত্রা ডিরেক্ট নমিনেশন পাওয়ার মাধ্যমে, এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি আমি মনে করি। সকলের একটা ইমোশনের জায়গা ছিল, আব্বু জেলে, মেয়েটা ছোট, ওর জন্য আমাদের কাজ করতে হবে, ওইভাবেই আমাকে সাপোর্ট দিয়েছিল। যেহেতু ভাই আমি ডাক্তার ছিলাম, আমার মানুষকে নিয়ে কাজ, এবং রাজনীতিতে এসে দেখেছি এখানেও মানুষ হ্যান্ডেলিং। সো আমার না খুব বেশি নতুন আসার কারণে খুব বেশি অসুবিধা হয়নি। তুমি ঘুঘুরাকান্দি এলাকাটাতে যেও না, ওখানে ঝামেলা হবে। আমার যেতেই হবে, যত বাধাই থাকুক না কেন। যাওয়ার আগে ডিসিকে ফোন দিয়ে যাই, কিন্তু ডিসি আমার ফোন পিক করে না। ঘুঘুরাকান্দি এলাকায় যাওয়ার পরে আমার গাড়ি ভরে হামলা করা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। যত দেশীয় অস্ত্র আছে, রামদা, চাপাতি, ইট পাটকেল, বাঁশের কঞ্চি, সব কিছু দিয়ে মানে মারা হয়। আমার মা ভাই রক্তাক্ত হয়। হ্যাঁ, আমি গাড়ির সামনের সিটে থাকার কারণে, পিছন থেকে মারা হয়, তো সামনের সিটে থাকার কারণে কাজগুলো ছিটে আসছিল, কিন্তু ড্রাইভার সাহেব খুব দ্রুত গাড়িটা ঘুরিয়ে ফেললেন। পিছন থেকে সামনে ঘুরিয়ে অন্য রোড দিয়ে যখন গেলেন তখন গাড়িটা, একটা ভিডিও আছে, পিছন থেকে অ্যাটাক করা হয়। তো তখন আমি দেখলাম যে ঘুঘুরাকান্দি এলাকাটা এমন একটা জায়গায় যে সেখান থেকে আমি বের হয়ে জামালপুর হয়ে ঢাকায় চলে আসতে পারি। তো অনেকে আমাকে ঢাকা থেকে ফোন দিয়ে বলে, তুমি আর রিস্ক নিও না, 18 সালের নির্বাচনে কেউ আসলে মাঠে কাজ করতে পারতেছে না, তুমি একা লড়ে কী করবা, তুমি চলে আসো। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দরকার হলে মরে যাব, কিন্তু দল আমার বাবার উপর বিশ্বাস করে আস্থা রেখে আমাকে নমিনেশন দিয়েছে, আমি এমন কোনো কাজ করব না যেটাতে আমার দলের ক্ষতি হবে। এবং আমি সাথে সাথে আমি তৎক্ষণাৎ আমি শেরপুর ডিসি অফিস চলে যাই। কেন প্রোটেকশন নাই, আমি কেন লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, বা আমি একটা এমপি ক্যান্ডিডেট হিসেবে আমার গাড়ি ভরে কেন হামলা করা হবে। এখন যখন নাকি আমি ফেসবুক লাইভে যে প্রতিবাদ করি, তখন সারা বাংলাদেশের মানুষ আমার সাথে জেগে ওঠে। বাংলাদেশের অনেকে আমাকে মানে অনেক মানুষের আমি স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি। নির্বাচন পরে আব্বুকে বের করার বহু চেষ্টা করলাম, হয়ে উঠলো না। 18 সালের জানুয়ারি মাসে আমার আক্ত হয়, ডিসেম্বর মাসে আমার বিয়ের প্রোগ্রাম হওয়ার কথা ছিল। আব্বু জেলে চলে গেল, আমি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে, আব্বু জেলে যাওয়ার আগেই বুক করে দিয়ে গেছিল, সব কিছু ক্যান্সেল করে আমি শেরপুর উদ্দেশ্যে রাতের বেলা রওনা হই।
আমার নির্বাচনের সময় যে প্রতিবাদী কণ্ঠস্বর, এটার কারণে আমার বাবাকে কিন্তু আরো অনেক বেশি দিন জেল খাটতে হয়েছে। তখন নিজেকে একটু গিল্টি মনে হতো যে তাহলে কি আমার কারণেই আব্বু এতদিন যাবত আটকে আছে। আমি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে লেকচারার হিসেবে ছিলাম। ওই মেডিকেল কলেজ থেকে আমার জোরপূর্বক রিজাইন দেওয়া হলো। আমার ফোন ওই ইনস্টিটিউট থেকে সিজড করা হলো এবং সেটা মোবাইল ফরেন্সিকের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। ঈদের বন্ধে আমাকে রিজাইন দেওয়ানো হয় যেন হচ্ছে আমি কোনো প্রতিবাদ করতে না পারি। এর ভিতরে যাওয়ার পথে বহু কষ্ট ছিল, বহু কান্না ছিল, বহু আত্মত্যাগ ছিল। এবং এই যে আমি এমআরসিএস পরীক্ষা দেওয়ার 10-15 দিন আগেও পার্টি অফিসে মিটিং টিটিং ছিল, সেখানে আমার আব্বুর সাথে যেতে হতো, যেতাম। এমনও হিস্ট্রি আছে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আমি ফোন থেকে পড়ছি আর ওইদিকে লাইনে দাঁড়িয়ে যে কোনো মিছিল মিটিং সেটাও করেছি আমি। ওই সময়গুলো এভাবে গেছে যে আমি ফোনে পড়ছি এবং ওইখানে দাঁড়িয়েও আছি, বা ওই যে তখন তো র্যালি থাকতো, মানববন্ধন থাকতো, অনেক কিছু থাকতো। তো এইভাবে করে করে ভাই আমার এগোতে হয়েছে। তো 2026 সালে নির্বাচনের আমার যেই চ্যালেঞ্জটা ছিল সেটা আমার বাচ্চার 15 মাস। আমার বাচ্চার যখন 1 বছর তখন আমি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হই। যেই দিন তার বার্থডে সেই দিনই আব্বু যখন বললো যে আমি পদ পেয়েছি, বললো যে তুমি শেরপুর চলে যাও। সেই দিনে ওই এক বছরের বাচ্চাকে নিয়ে আমি শেরপুর চলে গেছি। এবং আমার যত কাজ, যত অ্যাক্টিভিটিস, আমি কখনো কাজের ক্ষেত্রে অবজ্ঞা করিনি। আমার শ্বশুর একজন বিচারপতি এবং তিনি দীর্ঘদিন যাবৎ সম্মানের সাথে সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের কাজ করে আসছেন উকিল হিসেবে। এবং তিনি 1996 সালেও এমপি ছিলেন সুনামগঞ্জ 2 আসন থেকে। বেসিক্যালি আমরা একটা পলিটিক্যাল ফ্যামিলি আর কি। আমার বাবার বাড়ি বলি, আমার শ্বশুর বাড়ি বলি, দুইটা পরিবারই বিএনপি রাজনীতির সাথে। আমার হাজব্যান্ড হচ্ছে একজন উকিল, তিনি হাইকোর্টের উকিল এবং তিনিও হচ্ছে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আমাকে অসম্ভব সাপোর্ট দিয়েছেন। তা না হলে আমি আমার এই অল্প বয়সে 2018 এবং 26-এ নির্বাচন করতে পারতাম না। এবং আমি দেশি বিদেশি ডিগ্রি পড়াশোনা যেটাই করেছি না কেন, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হিসেবে, মানে 100% আমি শুধু আমার হাজব্যান্ডকে ক্রেডিট দিব না, অবশ্যই আমার শ্বশুরবাড়িকেও ক্রেডিট আমার দিতে হবে। কারণ আমার এই ক্যারিয়ারে এত দূর আসার পিছনে তাদের কখনো কোনো বাধা ছিল না বা কোনো প্রতিবন্ধকতা ছিল না, তুমি পড়াশোনা করতে পারবা না বা রাজনীতি করতে পারবা না, এটা ছিল না দেখেই আজকে আমি এত দূর আসতে পেরেছি। 26-এ নির্বাচনে আমি যেটা বলব, আমার এলাকায় স্বতন্ত্র প্রার্থী ছিল। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, জামাতের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর সাথে সুন্দর সম্পর্ক মেনটেন করে গেছে। স্বতন্ত্র প্রার্থী যদি বসেও যেতে চেয়েছে, তারা যেন না বসে সেটার জন্য সর্বোচ্চ ইফোর্ট দিয়েছে। এতে যদি স্বতন্ত্রকে ইকোনমিক সাপোর্টও দেওয়া লাগে সেটাও তারা করেছে। পলিসিটা বুঝলাম যে স্বতন্ত্র থাকলে তাদের জন্য জিতে আসা সহজ হবে। জামাতের ক্যান্ডিডেটরা এই ট্রিক খাটিয়ে আমাদের দলের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। স্বতন্ত্র প্রার্থীরা যেখানে যেখানে সভা সমাবেশ করেছে, নির্বাচনী প্রচারণা করেছে, তাদের প্রোগ্রামে জামাতের প্রচুর কর্মী গুপ্ত সেজে তাদেরকে হই হই রই রই করেছে, যে বলেছে স্বতন্ত্র তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, স্বতন্ত্র তুমি এগিয়ে যাও, তুমি এমপি হবা। তো স্বতন্ত্র যদি একটা প্রোগ্রাম করতে যে 100 জন লোক পেত, তারা আরও 400-500 জন অ্যারেঞ্জ করে দিত। কারা? তারা হচ্ছে জামাতপন্থী লোক যারা আছে, এবং তাদের ওয়েল নোন ফেস না, তাদের তো প্রচুর গুপ্ত মানুষ আছে। এইভাবে করে করে তারা স্বতন্ত্রদেরকে লাস্ট পর্যন্ত টিকিয়ে রেখেছিল। আপনারা জানেন, যেহেতু আমার শেরপুর সদর 1 আসন, শেরপুর 3 আসনের নির্বাচনটা স্থগিত হয়ে যায়, আপনারা জানেন, জামাতের এমপি ক্যান্ডিডেট মৃত্যুর কারণে। তখন যেটা হয়েছে, 3 আসনের সমস্ত নেতাকর্মীরা শেরপুর সদর 1-এ চলে আসে নির্বাচনের আগেই। কিছু কিছু কেন্দ্রে প্রচুর জাল ভোট হয় আমার এলাকায়, এবং হিজাব পরা, নিকাব পরা মহিলা তাদের চেহারা চেক করার প্রয়োজন বোধ করেননি অনেকেই। বিশেষ করে যেসব কেন্দ্রগুলোতে জামাতপন্থী প্রিজাইডিং এবং পুলিং অফিসার রাখা হয়েছে, সেই সব কেন্দ্রগুলোতে কোনো চেহারা চেক না করে, ভোটার তালিকা নাম্বার চেক না করে, ইভেন একজন 5, 10 বার 20 বারও ভোট দিতে পেরেছে, কারণ তাদের হাতে কোনো মার্কার দেওয়া হয়নি। সবচেয়ে দুঃখজনক যেটা, জামাতের প্রার্থী যেই জায়গায় আমার ভোট ব্যাংক বেশি, সেই জায়গায় সে হাই রিস্ক জোন হিসেবে নোটিশ করলো। হ্যাঁ, এবং সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর স্ট্রাইকিং ফোর্স ছিল, এবং
ভোটাররা ভোট কেন্দ্রে কিন্তু খুব একটা যেতে পারেনি, কারণ কিছুটা ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। এরকম কিছু মানে অবস্ট্যাকেল আমি পেয়েছি, যেটা না থাকলে হয়তো বা আমার বিজয়টা সুনিশ্চিত হতো। তো নির্বাচনে হেরে যাওয়ার পরে পরবর্তীতে আমি আমাদের দলের চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি এবং তিনি আমাকে একটি কথাই বলেছেন, তুমি হেরে যাওনি, তোমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আমার জন্য অনেক পজিটিভ একটা ভাইবস দিয়েছে। আমি 26-এর নির্বাচনে আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে আমি এভাবে হেরে যাব। উনি যে আমাকে এরকম একটা পজিটিভ কথা বললেন, তখন মনে হয়েছে যে না, আমি সার্থক। এমপি সবার হতে হবে না, কিন্তু কিছু কথা দিয়ে এই যে এভাবে মোটিভেট করে, তাহলে সেই ব্যক্তি কি কখনো রাজনীতি ছাড়তে যাবে? যাবে না। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমার পরিশ্রমের মূল্যায়নটা হলো, এবং আমি সর্বপ্রথম আল্লাহকে শুকরিয়া করব এই কারণে যে যত ষড়যন্ত্রই থাকুক না কেন, আল্লাহ তাআলা আসলে পরিশ্রমের মূল্যায়ন করেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমাদের দলের চেয়ারম্যানকে ধন্যবাদ দিব যে তিনি আমার পরিশ্রমকে তিনি রিয়েলাইজ করেছেন এবং তিনি আমাকে যোগ্য মনে করেছেন। তো এটাকে আমি ওনার যে বিশ্বাস, ওনার যে আস্থা, এটাকে আমি সবসময় ধরে রাখার চেষ্টা করব। নীতি নৈতিকতা, এলাকার মানুষের খোঁজ খবর নিয়ে এলাকার মানুষের জন্য কাজ করার মাধ্যমে। ইয়াং জেনারেশনের একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বলে, নেত্রী হিসেবে বলে আমি সংসদে যাচ্ছি, তার মানে কি আমি তরুণদের নিয়ে কথা বলতে পারবো। প্রথমেই চিন্তা করব আমার শেরপুর সদরের উন্নয়ন। হ্যাঁ, এখানে আসলে কারোর সাথে কারো জিলাসি নাই। এখন আমি আমার বরাদ্দটুক থেকে যতটুক পারবো অতটুক কাজ করব। উনি উনার যে বরাদ্দ আছে সেটা তো সরকারিভাবে আমার দল, আমাদের যে সরকার সেটিই তো দিচ্ছে। তো উনার এন্ড থেকে উনি যতটুক করার ততটুক করবে, কিন্তু আমার একটাই অনুরোধ থাকবে, এখানে যেন কোনোভাবে দলীয়করণ না হয়। প্রকৃত যে বঞ্চিত, অবহেলিত, তারাই যেন পায়। অবশ্যই যেহেতু শেরপুর সদরটা অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, এখানে কিছুই নাই, অবকাঠামোগত কোনো উন্নয়ন নেই। তো এখানে শেরপুরবাসী 2 জন এমপি পেয়েছে। তো আমরা যদি দুই রকম ওয়েতে কাজ করি, তাহলে শেরপুরটা হোক না, উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে যাক, সৌজন্যবোধ আছে। এবং যেটা হচ্ছে শেরপুর উন্নয়নের ক্ষেত্রে আমার এখানে কোনো আমি ছাড় দিব না, সেটা আমরা যেভাবে উন্নয়নটা নিয়ে আসতে পারি কাজ করে যাব। ইলেকশনের পর কথা হয়েছে, আমাদের কথা সবসময় একটাই যে আমরা একে অপরকে সাপোর্ট করব, সহযোগিতা করব, এবং আমাদের কোনো কারণে যেন শেরপুরের মানুষ বঞ্চিত না হয়। আমি আমার দিক থেকে চেষ্টা করব, উনি ওনার দিক থেকে চেষ্টা করবে। বিগত দিনগুলোতে বিএনপির সাথে জামাতের একটা জোট ছিল। আমার বাবা যেহেতু দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আহ্বায়ক ছিলেন, বর্তমানে সদর উপজেলার আহ্বায়ক, তো জামাতের সাথেই তো রাজনীতিটা করতে হয়েছে। আর কামরুজ্জামান চাচা যখন ফাঁসি হয়ে যায়, ফাঁসির রায় হয়, তার কিছুদিন আগে আমার বাবার ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছিল জেলখানায়। উনি আমার বাবাকে একটা কথা বলেছিলেন যে আমার অসমাপ্ত কাজগুলো পারলে করার চেষ্টা করো। তখন আমরা জোটে ছিলাম। তো এই কথাগুলো মৃত্যুর আগে একটা মানুষ যখন একটা মানুষকে বলে, স্বাভাবিকভাবে ইমোশনালি আমার বাবা, যেহেতু ওই পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তো এই কথা অনেক জায়গায় বলেছে। এবং তার একটা চক্ষু হাসপাতাল করার অনেক ইচ্ছা ছিল কামরুজ্জামান চাচার। তিনি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। তাকে কিন্তু কোনো না কোনো ওয়েতে, আমাদের শেরপুর সদরের একটা হিস্ট্রি আছে, মানে জনপ্রিয় ক্যান্ডিডেটদেরকে কখনো উঠে আসতে না দেওয়ার একটা পায়তারা চলে, যে কোনোভাবেই হোক। তো সেই জায়গা থেকে তার কিছু কষ্ট ছিল, দুঃখ ছিল। আর আমরা যেহেতু জোটে ছিলাম, তো একে অপরের সুখ দুঃখ সেই সময় তো ভাগাভাগি করেই নিতাম। এখন সরকারি দল বিরোধী দল হয়েছে, তখন থেকে আব্বুর একটা ইমোশন কাজ করতো। আব্বুকে যেহেতু বলেছিল আমার অসমাপ্ত কাজগুলো, তো যেহেতু আমার বাবারই মেয়ে, আমি ইলেকশন করছি, কাজেই আব্বু তো কথা দিয়েছিল যে চাচা আমি যদি নমিনেশন পাই, এমপি হই, আপনার রেখে যাওয়া কাজগুলো আমি করবো ইনশাল্লাহ। তাহলে আমি তো তার মেয়েই কাজ করছি আমার বাবার, তা আমি যাতে এমপি ইলেকশন করছি, যে তো ওই প্রতিশ্রুতি অবশ্যই দেওয়া উচিত। অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন। আমি যদিও সামনাসামনি দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি মানুষের মুখে শুনেছি খুব জ্ঞানী মানুষ ছিলেন। উন্নয়ন বঞ্চিত মানুষের জন্য কোনো কম্প্রোমাইজ নাই। এটার জন্য উনি যদি কিছু নিয়ে আসতে পারে, অবশ্যই আমি সাধুবাদ জানাবো। আমি মনে করি আমিও যদি কোনো উন্নয়ন নিয়ে আসতে পারি, ওনার উচিত আমাকে সাধুবাদ দেয়া।